মাঝে মধ্যে স্যার আমাদের পড়ার মাঝে মধ্যে। পাশাপাশি স্যার আপনাকে যদি একটু দেখা যায় তখন আমাদের ইয়াটা আরেকটু উৎসাহিত হবো আর কি স্যার। ও আচ্ছা আচ্ছা, দেখার দেখারটা হয়তো আগামী ক্লাস থেকে হবে। হ্যাঁ, দেখার ক্লাসটা আজকে না হলেও আগামী ক্লাসগুলোতে শুরু করব। জি স্যার। না স্যার আপনাকে যদি আমরা একটু দেখি তখন মনে করবো যে স্যার আমাদের সামনে আসছে আছে আমরা পড়তেছি একটা গাইডলাইন আর একটু কেয়ারফুলি হবে স্যার। স্যার অন্যভাবে নিবেন না, সরি স্যার। শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার শুনতে এখন পাচ্ছি। শোনা যাচ্ছে, শুনতে এতক্ষণ শোনা পাচ্ছেন যাচ্ছে আমাকে? না। হ্যাঁ হ্যাঁ। জি, শোনা যাচ্ছে। তাহলে কি জি বললাম স্যার। বলেন তো? দেওয়ানি কার্যবিধির দুইটা অংশ পাবেন। দুইটা অংশ হবে, এক হচ্ছে ধারা, আর এক হচ্ছে দ্বিতীয় অংশ কি আছে, তফসিল। ধারা কয়টা আছে দেওয়ানি কার্যবিধিতে? স্যার, স্যার 56টা। 158। 107। কয়টা আছে? স্যার মোট ধারা হচ্ছে 158টি। এর 58 মধ্যে স্যার। তিন আর ধারা বাদ। 158, তিন ধারা বাদ আচ্ছা। আছে স্যার। আর দ্বিতীয় অংশ 155। তফসিল। তফসিলের কয়টা তফসিল আছে? তফসিল আছে 5টা। দুইটা বাতিল। 158টা আছে কিন্তু সবগুলো ধারা, কে কথা বলছেন? স্যার, বাইরে থেকে সিগন্যাল সাউন্ড। হ্যাঁ, এর মধ্যে প্রথম তফসিলটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বলতে কি, ওইটাই লাগে আমাদের। ধারা তো 158টা আছে, ওর মধ্যে মনে হয় শেষের কয়টা ধারা বাতিল করা হয়েছে? তিনটা ধার। তিনটা। তাহলে ওখানে বলবৎ আছে 155টা, বলতে পারি যে 155 ধারা পর্যন্ত আছে। আর তফসিল মোট 5টা, এর মধ্যে দুইটা বাতিল হয়ে গেছে। তিনটা দ্বিতীয় তফসিল তফসিল, কার্যকর। দ্বিতীয় আর পঞ্চম তফসিল বাতিল হয়ে গেছে। এর মধ্যে আপনাদের যে তফসিল লাগবে সেটা প্রথম তফসিল লাগবে মূলত। বুঝতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ। প্রথম তফসিল, প্রথম তফসিলটাই লাগবে। প্রথম তফসিল যদি আমরা দেখি, এখানে এটার দুইটা ভাগ আছে। এক হচ্ছে যে আদেশ, এই আদেশ এবং এই আদেশের মধ্যে আছে অনেকগুলো বিধি। মোট 51টা আদেশ আছে বা অর্ডার আছে। মোট 51টা অর্ডার আদেশ আছে। প্রত্যেকটা আদেশে বেশ কিছু বিধি আছে। এর মধ্যে সবচেয়ে বড় আদেশ হচ্ছে 21 নম্বর আদেশ, অর্ডার 21। এটা সবচেয়ে বড় আদেশ। তাহলে আমরা দেখতে পেলাম যে দেওয়ানি কার্যবিধি দুইটা অংশ, বিন্যাস যদি আমরা খেয়াল করি, দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে ধারা, আর এক হচ্ছে আদেশ এবং বিধি। যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধারা এবং বিধির মধ্যে অনেক সময় কন্ট্রাডিকশন তৈরি হয়, মানে বিরোধ দেখা দেয়, অসামঞ্জস্যতা দেখা দেয়, তখন কোনটা প্রাধান্য পাবে? যদি আদেশ এবং বিধির মধ্যে, সরি আদেশ বিধি না, ধারা এবং বিধির মধ্যে যদি অসামঞ্জস্যতা, কন্ট্রাডিকশন দেখা যায়, আদেশ এবং ধারার মধ্যে, হ্যালো। আদেশ এবং ধারার মধ্যে যদি কন্ট্রাডিকশন বা বিরোধ দেখা দেয়, তাহলে ধারা বহাল থাকবে।
ধারা মানে ধারাটা প্রাতিষ্ঠানিক আপনারা বুঝতে পারছেন? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, আচ্ছা। আমি বললাম যে ধারা এবং আদেশ বা বিধির মধ্যে যদি অসামঞ্জস্যতা বা বৈপরীত্য দেখা দেয়, কন্ট্রাডিকশন দেখা দেয়, যদি সংঘর্ষ দেখা দেয়, সেখানে কি প্রাধান্য পাবে? ধারা প্রাধান্য পাবে স্যার। ধারা, রাইট। এর কারণটা কি? ওখানে আমরা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো। ধারা এটা জাতীয় মানে সংসদ সংশোধন করতে পারে আমাদের আইনগুলো। আইনসভা বা আমাদের আইন কোথায় তৈরি হয়? আইন পার্লামেন্টে কোথায় তৈরি হয়? পার্লামেন্টে বা সংসদে। তো ধারাগুলো সংশোধন করতে পারে পার্লামেন্ট বা সংসদ। ধারাগুলো সংশোধন করতে পারে পার্লামেন্ট বা সংসদ। আর আদেশ কিংবা বিধি সংশোধন করতে পারে সুপ্রিম কোর্ট এবং পার্লামেন্ট উভয়ে। তাহলে ধারা শুধুমাত্র সংসদ সংশোধন করতে পারে, আর বিধি বা আদেশ সংশোধন করতে পারে সংসদ এবং সুপ্রিম কোর্ট দুইজনই করতে পারে। আপনাদের দেওয়ানি কার্যবিধির 122 নম্বর যে ধারা, 122 নম্বর ধারা, এই দেওয়ানি কার্যবিধির 122 নম্বর ধারা অনুযায়ী আপনারা যদি খেয়াল করেন, ওখানে বলছে যে সুপ্রিম কোর্ট দেওয়ানি কার্যবিধির বিধি প্রণয়ন সহ বিধিসমূহ বাতিল, পরিবর্তন বা সংযোজন করতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধারা সংশোধন করতে হলে পার্লামেন্ট করবে, আর বিধি সংশোধন করতে হলে পার্লামেন্টও করতে পারে, সুপ্রিম কোর্টও পারে। তাহলে সুপ্রিম কোর্ট ধারা সংশোধন করতে পারে না। সুপ্রিম কোর্ট ধারা সংশোধন করতে পারে না। পারে না। তবে এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, এটা তথ্য দিই আপনাকে। যদিও বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনো এখন পর্যন্ত, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত, এই বিধি বা আদেশ কোনো সংশোধন করেনি। এখন পর্যন্ত এই ক্ষমতাটা প্রয়োগই করে নাই। অর্থাৎ আইন যে বলছে 122 নম্বর ধারা, সিপিসির 122 নম্বর ধারা বলছে যে সংসদ চাইলে, সুপ্রিম কোর্ট চাইলে আদেশ কিংবা বিধি সংশোধন করতে পারে, কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত কোনো আদেশ বা বিধি সংশোধন করতে এই ক্ষমতা প্রয়োগ করেনি এখনো। আচ্ছা, যাই হোক, তাহলে 122 নম্বর যে আদেশ, 122 নম্বর যে ধারা, সেটা হলো সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা। 122 নম্বর যেটা ধারা, সেটা সুপ্রিম কোর্টের বিধি প্রণয়নের ক্ষমতা। এই সুপ্রিম কোর্ট, আচ্ছা, সুপ্রিম কোর্ট বলতে কোন কোর্টকে বোঝায় একটু বলেন দেখি? দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্ট বিভাগ স্যার, হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট। আর কেউ? তার সর্বোচ্চ আদালত হচ্ছে স্যার সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলতে হাইকোর্টকে বোঝায় না, হাইকোর্ট বিভাগ। হাইকোর্ট বলতে বাংলাদেশে কোনো কোর্ট নাই, যেটা হলো হাইকোর্ট বিভাগ, হাইকোর্ট ডিভিশন, সংক্ষেপে HCD। আপনারা যখন কোনো মামলার রেফারেন্স দেখেন, ওখানে দেখবেন যে HCD লেখা আছে, বা HC অনেক সময় থাকে। HCD মূলত মানে হাইকোর্ট ডিভিশন, HCD। বিভাগ এবং আপিলের ডিভিশন মিলাই সুপ্রিম কোর্ট গঠিত হয়। বাংলাদেশের, রাইট, বাংলাদেশের হাইকোর্ট বলে কোনো কোর্ট নাই, সেটা আছে, এটা হলো হাইকোর্ট বিভাগ। বাংলাদেশের সুপ্রিম কোর্টের দুইটা অংশ আছে, দুইটা ভাগ আছে। এক হাইকোর্ট হচ্ছে বিভাগ, হাইকোর্ট আপিল বিভাগ স্যার। পরে হচ্ছে আপিল বিভাগ। তাহলে আপিল বিভাগ হচ্ছে আপিল বিভাগ। বাংলাদেশের সর্বোচ্চ মানে ফোরাম, আদালতের, সুপ্রিম কোর্টেরই অংশ একটা আপিল বিভাগ। যদি আরো আমরা নির্দিষ্ট করে বলি, তাহলে আপিল বিভাগ হচ্ছে বাংলাদেশের
আদালতের সর্বোচ্চ ফোরাম আপিল বিভাগ, এর উপরে আর কোনো কোর্ট নাই। কারণ হাইকোর্ট বিভাগের আদেশ বা রায়ের বিরুদ্ধে আপিল করা যায় আপিল বিভাগে, কিন্তু আপিল বিভাগের আদেশ কিংবা রায়ের বিরুদ্ধে কোনো আপিল করার মতো জায়গা নাই। ওটাই শেষ কোর্ট, ওর উপরে আর যাওয়া যায় না। তো এখানে বলছে সুপ্রিম কোর্ট যদি বলা হয় তাহলে বোঝে না হবে এটা হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ দুই বিভাগকেই বোঝাচ্ছে। সুপ্রিম কোর্ট মানে হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ দুটাকেই বোঝাচ্ছে। আচ্ছা, যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে ওই 122 নম্বর ধারাতেই বলা হয়েছে যে দেওয়ানি আদালতের ওই যে পদ্ধতি সম্পর্কে এবং প্রথম তফসিলের যে কোনো নিয়ম, যেটা বিধিটা সেটা পরিবর্তন করতে পারে, বাতিল করতে পারে, সংযোজন করতে পারে, সংশোধন করতে পারে। 122 নম্বর ধারাতেই বলা আছে এটা। আচ্ছা, আবার 123 নম্বর যে ধারা সেটাও গুরুত্বপূর্ণ বলতে এর সাথে রিলেটেড। 122 123 একসাথে পড়তে হবে। 122 নম্বরে যে বলছে না যে এই যে সুপ্রিম কোর্ট চাইলে সেটা বিধি প্রণয়ন করতে পারবে বা দেশের বিধিগুলা সেগুলো পরিবর্তন করতে পারে। এই এই বিধি পরিবর্তনের জন্য বা বিধি প্রণয়নের জন্য যে বিধান, সেটার জন্য 123 ধারা অনুযায়ী বিধি প্রণয়ন কমিটি গঠন করার কথা বলা হয়েছে। তাহলে 122 ধারায় সুপ্রিম কোর্টের ক্ষমতা দেওয়া হয়েছে, 123 ধারায় ওই ক্ষমতা কিভাবে প্রয়োগ করবে, কারা প্রয়োগ করবে সেটা দেওয়া আছে। এটা কমিটি তাহলে একটা বিধি প্রণয়ন কমিটি গঠনের মাধ্যমে সুপ্রিম কোর্ট 122 ধারার ক্ষমতাটা চর্চা করতে পারবে। এই কমিটি মোট 6 জন সদস্যকে নিয়ে গঠিত হবে। বিধি প্রণয়ন কমিটি যেটা 123 ধারা অনুযায়ী সেটা মোট 6 জন সদস্য নিয়ে গঠিত হবে। 6 জন হলো সুপ্রিম কোর্টের 3 জন বিচারক। বলা হয়েছে সুপ্রিম কোর্টের 3 জন বিচারক, যাদের মধ্যে একজন সর্বনিম্ন 3 বছর জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করেছে। সুপ্রিম কোর্টের এখন বিচারক কারা হতে পারে, মানে মনে করেন যে সুনির্দিষ্ট করে বললে হাইকোর্টের বিচারক কারা হতে পারে বলেন তো? স্যার, হাইকোর্টে যিনি 10 বছর, ন্যূনতম 10 বছর প্র্যাকটিস করেছেন, এটা হচ্ছে যোগ্যতা। শুধু এটাই, আর কোনো যোগ্যতা নাই? আর কোনো যোগ্যতা নাই? স্যার, জানা নেই। আর কেউ? আপনারা সংবিধান পড়েছেন? বাংলাদেশের নাগরিক হইতে হবে স্যার। এটা তো কমন জিনিস, কোয়ালিফিকেশন বলেন। নাগরিক তো বাংলাদেশেরই হতে হবে। একটা কোয়ালিফিকেশন বলছেন জেরিন সুলতানা, যে হাইকোর্ট বিভাগে কমপক্ষে 10 বছর প্র্যাকটিস করতে হবে। আরো আছে রিকোয়ারমেন্ট, কোয়ালিটির স্যার, এই যে সংবিধানে। আইন বিষয়ে হতেছে ইয়া, মানে নিম্ন আদালতের দায়িত্ব পালনকারীরাও তো হাইকোর্টে বিচারক হতে পারে স্যার। হ্যাঁ, সংবিধানে মেইন যে দুইটা রিকোয়ারমেন্ট আছে সেটা হলো 2 ধরনের ব্যক্তি হতে পারে। 2 ধরনের ব্যক্তি, এক হচ্ছে হাইকোর্ট বিভাগে মানে সুপ্রিম কোর্টে যে কমপক্ষে 10 বছর প্র্যাকটিস করেছে, ল প্র্যাকটিস করেছে, আর এক হচ্ছে কমপক্ষে 10 বছর যে কোনো বিচার বিভাগীয় পদে ছিল, অর্থাৎ কোনো জজ কমপক্ষে 10 বছর জজ হিসেবে ছিল। এই 2 জন ব্যক্তি, এক হচ্ছে কমপক্ষে 10 বছর হাইকোর্ট বিভাগে প্র্যাকটিস, আর এক হচ্ছে কমপক্ষে 10 বছর যে বিচার বিভাগীয় কর্মকর্তা বা জজ হিসেবে দায়িত্ব পালন করেছে। এটা আপনারা সংবিধানের 94 এবং 95 নম্বর আর্টিকেলে পাবেন, আর্টিকেল 94 আর 95। স্যার, রিকোয়ারমেন্ট দেওয়া আছে। বাস্তবে কি এরকম হয়েছে যে 10 বছর চাকরি করার পরে হতেছে হাইকোর্ট ডিভিশনে পাইছে? এরকম কি বাস্তবে হয়েছে? মানে বাস্তবে কি মানে বুঝলাম না। মানে এর আগে যিনি হতেছে একজন, ওই যে বাংলাদেশের প্রথম মহিলা যে হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন, নাজমুন আরা, এরকম নাজমুল নাজমুন আরা, উনি সম্ভবত জেলা জজ থেকে হয়েছিলেন।
আমি তো ওটা বললাম যে কমপক্ষে 10 বছর, এখানে সর্বনিম্ন 10 বছর অবশ্যই তাকে বিচার বিভাগীয় পদে মানে জজ হিসেবে থাকতে হবে। এটা তো বলা হয়নি যে 10 বছরই হতে হবে, কমপক্ষে 10 বছর। আর ওখানে প্র্যাকটিস কমপক্ষে 10 বছর রিকোয়ারমেন্ট। আচ্ছা, তাহলে 6 জনের মধ্যে 3 জন হতে হবে কি সুপ্রিম কোর্টের বিচারক, যাদের মধ্যে একজন অবশ্যই যে 3 বছর জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। আর বাকি 3 জন কারা হবে? 3 জনের মধ্যে 2 জন হবে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করছে উক্ত আদালতে, মানে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসেবে প্র্যাকটিস করছে এমন 2 জন অ্যাডভোকেট, অর্থাৎ 2 জন প্র্যাকটিসিং লয়ার সুপ্রিম কোর্টের। 5 জন হলো। তাহলে আরেকজন হচ্ছে দেওয়ানি আদালতের একজন বিচারক, মানে আপনার যে জেলা কোর্টগুলো আছে, জেলা জজ কোর্টগুলো আছে, সেখানকার যে কোনো একজন বিচারক। যাই হোক, তাই 6 জন হবে আর কি, এটা জেনে রাখেন। আর এরা নিয়োগ প্রাপ্ত হবে কার দ্বারা? এই যে কে কে সিলেক্ট করবে কোন দেওয়ানি আদালত? বাংলাদেশের 64টা জেলায় আছে, 64 জেলায় অসংখ্য দেওয়ানি আদালত আছে, বিচারক আছে। বা এই যে বলা হয় যে সুপ্রিম কোর্টের 3 জন বিচারক, এখন সুপ্রিম কোর্টে বর্তমানে প্রায় 100 জন বিচারক আছে, ওর মধ্যে 3 জন কে হবে? এগুলা ঠিক করবে প্রধান বিচারপতি। এবং এই যে 6 জন কমিটির কে সভাপতি হবে বা সাধারণ সম্পাদক হবে, সেটাও তিনি ঠিক করবেন, নিয়োগ করবেন আর কি, প্রধান বিচারপতি। আর এখানে কি প্রধান বিচারপতি চাইলে থাকতে পারবে? না না, এখানে তো 6 জনের তো রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। আচ্ছা, এখানে অবশ্য বলছে যে সুপ্রিম কোর্টের 3 জন বিচারক, এখানে যদিও বলে নাই যে নির্দিষ্ট করে যে প্রধান বিচারপতি বাদে, কিন্তু আবার এই যে এখানে বলে দিছে যে 3 জন সদস্যকে বিচারপতি নিয়োগ দিবে, প্রধান বিচারপতি নিয়োগ দিবে। প্রধান বিচারপতি তো নিজে নিজেকে নিয়োগ দিতে পারে না। তাহলে মানে ধরা যায়, আর এটা তো এমন কোনো আহামরি কিছু না যে প্রধান বিচারপতিকে এইখানে হতে হবে। আর প্রধান বিচারপতি তো নিয়োগকর্তা, যে নিয়োগকর্তা সে তো নিজেই আর নিয়োগ প্রাপ্ত হয় না, তাই না? এখানে আবার ওই 123 নম্বর ধারার 4 নম্বর, ওখানে ওখানে বলা আছে আবার যে এই যে মেয়াদ কতদিন হবে, এটা মেয়াদ হয়েছে প্রধান বিচারপতি উল্লেখ করে দিবেন কতদিন মেয়াদ, মেয়াদও প্রধান বিচারপতি কর্তৃক নির্ধারিত হবে। আচ্ছা, যাই হোক, এরপর তাহলে মোটামুটি আমরা এত আলোচনা আসলো কি জন্য, যে বললাম যে আমরা যদি সিপিসি বা দেওয়ানি দেওয়ানি কার্যবিধি দেখি, এর দুইটা বিন্যাস, বিন্যাস কিভাবে সাজানো আছে, বিন্যাস মানে সাজানো, কিভাবে সাজানো আছে, তাহলে আমরা দেখতে পাবো যে এটার দুইটা অংশ আছে, একটা হচ্ছে ধারা, দ্বিতীয় হচ্ছে কিছু আদেশ, আদেশ এবং বিধি মিলিয়ে একটা তফসিল। তাহলে ধারা এবং তফসিলে বিভক্ত। এরপর আমরা জানলাম যে ধারা কারা সংশোধন করতে পারে, পার্লামেন্ট পারে। এরপরে আরো জানলাম যে আদেশগুলা বা বিধিগুলো এগুলো সংশোধন করতে পারে পার্লামেন্ট প্লাস সুপ্রিম কোর্ট। তারপর আমরা জানলাম যে সুপ্রিম কোর্ট বলতে আমরা কি বুঝাই, সেটা জানলাম। সুপ্রিম কোর্টের বিচারক কিভাবে নিয়োগ হয়, মানে কারা হতে পারে সেটা জানলাম। কিছুদিনের মধ্যে সুপ্রিম কোর্টে আরো মানে হাইকোর্ট বিভাগে আরো কিছু বিচারক নিয়োগ হবে। নতুন আইন হয়েছে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট, এই অর্ডিন্যান্স 2025, এটা হয়েছে, এর অধীনে কিছু বিচারক হাইকোর্ট বিভাগে নিয়োগ প্রাপ্ত হবে আর কি কিছুদিনের মধ্যে। তারপর আমরা জানলাম যে এই যে কমিটি তৈরি হবে, কমিটি কাদের নিয়ে গঠিত হবে, কে সভাপতি হবে, কে ঠিক করবে, এর মেয়াদ কতদিন হবে, এগুলো। আচ্ছা, এরপর আমরা ধারাতে চলে আসবো আর দেওয়ানি কার্যবিধি শুরু করব। দেওয়ানি কার্যবিধিতে আমরা যদি খেয়াল করি, প্রত্যেকটা আইনের মূলত 2 নাম্বার যেটা ধারা থাকে, প্রত্যেকটা আইনের 2 নাম্বার ধারাকে বলা হয় ডেফিনিশন ক্লজ। অর্থাৎ এই মোটামুটি প্রত্যেক আইনের 2 ধারা অথবা না হলে কোনো আইনের 3 ধারায় কিছু সংজ্ঞা দেওয়া থাকে। কারণ আইনের ভিতরে যে শব্দ, কিছু শব্দ আছে, ওগুলোর এক এক ক্ষেত্রে এক একটা, যেমন মনে করেন শিশু, এই শিশু বলতে কত বছর বয়সের মানুষকে বোঝানো হবে, এটা এক এক আইনে এক এক ভাবে দেওয়া আছে। আপনি যদি নারী ও শিশু নির্যাতন দমন আইন দেখেন, ওখানে কিন্তু আবার শিশু বলতে দেখা যাবে যে 16 বছরের উল্লেখ আছে। আবার শিশু আইন 2013-তে যেটা আছে, ওখানে শিশু বলতে 18 বছর মানুষকে বোঝানো হচ্ছে। তো কোন আইনের ক্ষেত্রে কোন টার্ম কি জন্য ব্যবহৃত হচ্ছে, কোন সেন্সে ব্যবহৃত হচ্ছে,
এক এক আইনে দেখা যাবে কোনো টার্ম একইভাবে ব্যবহৃত হতে পারে। তো এজন্য প্রত্যেক আইনের শুরুতেই 2 ধারায় বা 3 ধারায় কিছু টার্মের, কিছু শব্দের ব্যাখ্যা বা সংজ্ঞা দেওয়া থাকে। তখন ওই আইনটা বুঝতে সুবিধা হয়। শিশু আইন 2013-তে শিশু বলতে 18 বছর মানুষকে বোঝায়, আর নারী শিশু নির্যাতন দমন আইনে সাধারণত শিশু বলতে দেখা যায় যে 16 বছরের এরকম। আচ্ছা, যাই হোক, তো এখানেও তাই কি করা হয়েছে, কিছু এই 2 নাম্বার ধারায় আপনাদের দেওয়ানি কার্যবিধির কিছু সংজ্ঞা দেওয়া আছে। তাহলে আমরা যদি খেয়াল করি যে কোনো মোকদ্দমার শুরু থেকে শেষ পর্যন্ত সিভিল কোর্টে বা দেওয়ানি আদালতে অনেকগুলো বিচারিক সিদ্ধান্ত আসতে পারে। কোনো দেওয়ানি আদালতে, সিভিল কোর্টে শুরু থেকে, মামলা দায়ের থেকে শুরু করে শেষ পর্যন্ত অনেকগুলো বিচারিক সিদ্ধান্ত আসতে পারে। এই বিচারিক সিদ্ধান্তগুলো 2 ভাবে আসতে পারে, এক হচ্ছে ডিক্রি আকারে আর এক হচ্ছে আদেশ আকারে। ডিক্রি আকারে আর একটা হচ্ছে আদেশ আকারে। দেওয়ানি আদালতের সিদ্ধান্ত 2 ভাবে আসতে পারে। দেওয়ানি আদালতের সিদ্ধান্ত 2 ভাবে আসতে পারে, এক হচ্ছে ডিক্রি আর একটা হচ্ছে আদেশ আকারে। ডিক্রির সংজ্ঞা দেওয়া আছে আপনাদের ওই 2 নম্বর ধারার উপধারা 2-এ। দেখেন ডিক্রির সংজ্ঞা দেওয়া আছে, মানে কি বলা আছে, বাংলাটা যদি আমরা পড়ি এভাবে এটা লেখা আছে যে ডিক্রি হলো আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, ফর্মাল অ্যাডজুডিকেশন। ডিক্রি হলো আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত। ডিক্রি হচ্ছে ফর্মাল অ্যাডজুডিকেশন বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত, যেটা চূড়ান্তভাবে মোকদ্দমার বিতর্কিত সমগ্র বা যে কোনো বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার নির্ধারণ করে। তাহলে ডিক্রি হচ্ছে কোনো মামলার, ডিক্রি হচ্ছে আদালতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত, সেটা যেটা কি করবে, চূড়ান্তভাবে মোকদ্দমার বিতর্কিত সমগ্র বিষয় বা যে কোনো বিষয় সম্পর্কে পক্ষসমূহের অধিকার নির্ধারণ করে। যদি আমরা এটাকে বিশ্লেষণ করি, হচ্ছে না ভালোভাবে কি কি পাবো। এই যে স্যার, ডিগ্রি শোনা সংজ্ঞা যাচ্ছে। দেওয়া আছে, ডিগ্রি হলো আদালতের স্যার সাউন্ড প্রায় সময় ডিস্টার্ব করতেছে, কেটে কেটে আসে কথা। কোনো কথাই শোনা যায়নি স্যার। নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, এই জন্য শোনা যায়নি। যাই হোক, যেটা বলতেছিলাম, না স্যার। ডিগ্রি হচ্ছে কি, একটা আদালতের একটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত, এবং এটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত হতে হবে। এটা বিচারিক সিদ্ধান্ত হতে হবে, বিচারিক সিদ্ধান্ত, বিচার করার পরে যে সিদ্ধান্ত আসে সেটা হতে হবে। 2 কি, মাস্ট হ্যাভ এ ফর্মাল এক্সপ্রেশন, এবং এটা আনুষ্ঠানিক, এই সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে আসতে হবে, ফর্মাল ওয়েতে আসতে হবে, আনুষ্ঠানিকভাবে আসতে হবে, অর্থাৎ যেটা যখন আসার কথা তখনই আসতে হবে। তাহলে দেখতে পেলাম অবশ্যই এটা এটা একটা আর বিচারিক সিদ্ধান্ত হবে। দ্বিতীয় হচ্ছে যে এটা আনুষ্ঠানিকভাবে বিচারিক সিদ্ধান্ত আসতে হবে। আর 3 নাম্বার, এটা অবশ্যই ইন এ স্যুট, একটা দেওয়ানি মোকদ্দমায় এইটাই সিদ্ধান্তটা আসতে হবে, দেওয়ানি মোকদ্দমায় আসতে হবে। তাহলে এক হচ্ছে যে প্রথম, তাহলে 3টা পারা পেলাম। এক হচ্ছে কি, যে ডিগ্রিটা অবশ্যই একটা বিচারিক সিদ্ধান্ত হতে হবে। 2 নাম্বার হচ্ছে বিচারিক সিদ্ধান্ত অবশ্যই আনুষ্ঠানিকভাবে আসতে হবে, ফর্মাল ওয়েতে আসতে হবে। 3 নাম্বার, এই যে বিচারিক সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে, সেটা অবশ্যই
কোনো দেওয়ানি মোকদ্দমার মাধ্যমে আসতে হবে, একটা সুট বা মোকদ্দমার মাধ্যমে আসতে হবে। তারপর কি, এই সিদ্ধান্তটা মোকদ্দমার সকল বিরোধীয় বিষয় বা যে কোনো একটা বিষয়ে পক্ষগণের অধিকারকে নির্ধারণ করবে। একটা মামলায় অনেকগুলো বিরোধীয় বিষয় থাকতে পারে, যেমন সে একই সাথে চাচ্ছে সত্য ঘোষণা সহ খাস দখল এবং নিষেধাজ্ঞা। তাহলে মোট তিনটা প্রতিকার চাচ্ছে মামলায়, সত্য ঘোষণা চাচ্ছে, খাস দখল চাচ্ছে, আর কি চাচ্ছে, এবং নিষেধাজ্ঞা চাচ্ছে। নিষেধাজ্ঞা। তাহলে দেখতে পেলাম একটা দেওয়ানি মোকদ্দমায় অনেকগুলো বিরোধীয় বিষয় থাকতে পারে। তো এই বলছে যে এই যে দেওয়ানি মোকদ্দমায় সিদ্ধান্ত যে আনুষ্ঠানিকভাবে বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে ডিগ্রি আসতে হবে, অবশ্যই সেটা এই সকল বিষয়কে অথবা যে কোনো একটা বিষয়কে পক্ষসমূহের এই যে এই বিষয়গুলো সম্পর্কে অধিকার নির্ধারণ করবে এবং সেটা অবশ্যই চূড়ান্ত প্রকৃতির হতে হবে। অর্থাৎ যেমন মনে করেন এই যে সত্য ঘোষণা সহ খাস দখল এবং চিরস্থায়ী নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা চেয়েছে একটা মামলায়। এখন কোর্ট কি করেছে, সত্য ঘোষণা সহ খাস দখল দিয়েছে, কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিগ্রি দেয়নি তার ক্ষেত্রে। অর্থাৎ সত্য, তার যে জমিতে সত্য আছে, সত্য মানে হচ্ছে তার কিভাবে বোঝায়, যদি ইংরেজিতে বলে সত্যকে টাইটেল বলে, অর্থাৎ তার বৈধ অংশ আছে, এটা দিয়েছে, এ প্রতিকার দিয়েছে। দ্বিতীয় হচ্ছে তাকে দখল বুঝিয়ে দিয়েছে কোর্ট, কিন্তু তাকে নিষেধাজ্ঞা দেয়নি যে হ্যাঁ তাকে দখলে কেউ তাকে বাধা দিবে না, কোনো রকম ডিস্টার্ব করবে না, এটা দেয়নি। তাহলে এখানে দুইটা প্রতিকার কোর্ট দিয়েছে। সেটা কি, সেটা হচ্ছে তার টাইটেল জমিতে আছে, তার জমিতে অংশ আছে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে সে খাস দখল, তার দখলটা ফিরে পাবে, এটা চূড়ান্ত ভাবে সে কোর্ট বলে দিল। এখানে আর কোনো নেগোসিয়েশনের সুযোগ নাই। এখন বলবেন এটা তো আপিল হবে, আবার রিভিশন হতে পারে। তো তো এই জন্য বলা হচ্ছে যে কোর্ট এটা প্রোনাউন্স করেছে, অর্থাৎ যে কোর্ট তাকে ঘোষণাটা দিয়েছে, ডিক্রি দিয়েছে, তার ক্ষেত্রে এটা চূড়ান্ত। অর্থাৎ সে কোর্ট এই বিষয়ে আর কোনো হস্তক্ষেপ করতে পারবে না, সে ফাংটাস অফিসিও হয়ে গেছে। ফাংটাস অফিসিও একটা লিগ্যাল টার্ম, এর মানে হচ্ছে হ্যাজ নো মোর অথরিটি, অর্থাৎ এই বিষয়ে ওই কোর্ট আর কিছু করতে পারবে না, এই বিষয়ে ওই কোর্ট আর কিছু করতে পারবে না, তার কাজ শেষ। তো আমি নিজে যদি একটা কোর্ট, সিভিল কোর্ট ডিগ্রি দিয়ে দেই, আমি নিজে চাইলে এটা পরিবর্তন করতে পারবো না, কারণ এটা চূড়ান্ত ভাবে হয়ে গেছে, আমার কোর্টের ক্ষেত্রে এটা চূড়ান্ত, আমি এটা পরিবর্তন করতে পারবো না। তাহলে ডিগ্রি করার ক্ষেত্রে এই যে এতগুলো পয়েন্ট বললাম গুরুত্বপূর্ণ, যে উপাদান হবে, একজন বলেন দেখি কি কি। ডিগ্রির জন্য প্রয়োজনীয় উপাদান কি কি বলেন দেখি। স্যার নেট স্যার আপনাদের জন্য বেশি সমস্যা, হ্যাঁ, মাঝে মাঝে কথাগুলো আটকে যাচ্ছে, স্কুল হচ্ছে আচ্ছা, মানে নেটের। স্যার হ্যাঁ বলেন। স্যার ডিগ্রির সংজ্ঞাটার মধ্যে স্যার যেটা আপনি বলছেন, আমি যতটুকু ক্যাচ করতে পারছি, ডিগ্রি মানে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ। আবার ডিগ্রি যাহার পক্ষে ডিগ্রি জারি করা হয়েছে, তারপরে এইগুলো আর কি স্যার। আমি যতটুকু ক্যাচ করতে পারছি স্যার। আদালতে তো স্যার ডিগ্রি চূড়ান্ত সিদ্ধান্ত কি বলা হলো স্যার? আমি আপনি মোট 5টা পয়েন্ট বলেছি, 5টা পয়েন্ট, 5টা ডিগ্রি পয়েন্ট হলো আপনাকে বলতে হবে। আদালতের কি বিষয় বলতে- আনুষ্ঠানিক একটা স্বীকৃতি। আর এটা হলো দেওয়ানি কার্যবিধি, মানে দেওয়ানি আহ, 2 নম্বর। আর 3 নম্বর হলো বলেন। নাম্বার স্যার বিচারিক সিদ্ধান্ত হবে স্যার। আচ্ছা ঠিক আছে, তারপর 4 নম্বর স্যার ওনাকে সত্য ঘোষণা করবে
5 নম্বর স্যার দখল বুঝাই দেবে। সত্য ঘোষণা, এটা তো আমি উদাহরণ দিতে গিয়ে বলছি, এটা তো আর এই সংজ্ঞা তো লেখা নাই। আমি তো ডিগ্রির 5টা স্যার উপাদানের কথা বলছি, 5টা উপাদান একটা তো উদাহরণ দিতে গিয়ে বললাম, তো আর সংজ্ঞার মধ্যে নিয়ে আসা যাবে না। শুধু ডিগ্রি ব্যাখ্যা করতেই তো আমার অনেক সময় লাগবে, কারণ ডিগ্রি জিনিসটা হিউজ। আপনারা জিনিসটা বুঝছেন কিনা ডিগ্রির সংজ্ঞাটা? ডিগ্রির সংজ্ঞা বুঝেছি বুঝছেন স্যার। আপনারা? জি স্যার, যে কোনো কোনো বিষয়ের নেটওয়ার্ক একটা স্বীকৃতি, নেটওয়ার্ক খুব আদালত সমস্যা কর্তৃক করছে। দেওয়ানি মামলার একটা স্বীকৃতি, চূড়ান্ত স্বীকৃতি। আনুষ্ঠানিকভাবে যেটা প্রকাশ হয় সেটাই স্যার ডিগ্রির প্রকাশ হিসেবে আমরা বুঝে নিচ্ছি আর কি স্যার। স্যার লাস্ট দুইটা স্যার শুনি নাই, নেটওয়ার্ক প্রবলেমের কারণে স্যার। আমি আবার বলতেছি, অলরেডি আমি ডিগ্রির সংজ্ঞার উপরে অনেক বিস্তারিত বলেছি। আবার বলতেছি, ডিগ্রি হচ্ছে এটা একটা বিচারিক সিদ্ধান্ত, অর্থাৎ বিচারের মাধ্যমে সিদ্ধান্ত আসবে। এখন পরের প্রশ্ন হলো, এই বিচারিক সিদ্ধান্ত অবশ্যই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে হবে, একটা ফর্মাল ওয়েতে প্রকাশ করতে হবে। এটা 2 হলো। 3 হলো, এটা অবশ্যই একটা মোকদ্দমা, দেওয়ানি মোকদ্দমার মাধ্যমে এই বিচারিক সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে হবে, কোনো জি সালিসের মাধ্যমে, কোনো আপোষের মাধ্যমে নয়। 4 নাম্বার হচ্ছে, এটা এই মোকদ্দমার কোনো বিরোধ যেটা থাকে পক্ষদের মধ্যে, সেই পক্ষদের মধ্যে এই বিরোধের সকল বিষয় অথবা যে কোনো অন্য কোনো বিষয়ের চূড়ান্তভাবে সেটার নিষ্পত্তি করবে, চূড়ান্তভাবে পক্ষদের ওই বিষয়ে অধিকারকে নির্ণয় করে দিবে, চূড়ান্তভাবে ওই বিরোধীয় সকল বিষয়ে বা যে কোনো বিষয়ে চূড়ান্তভাবে তাদের অধিকার নির্ধারণ করে দিবে। এই তো, এটাই। আমি উদাহরণ দিতে সরি স্যার, 4 নাম্বারটা যদি একটু আবার বলতেন। ওটাই যে 4 নাম্বার 5 নাম্বার মিলাই বলে দিচ্ছি। 4 নাম্বার ছিল যে মোকদ্দমার বিরোধীয় সকল বিষয়ে বা যে কোনো বিষয়ে পক্ষসমূহের অধিকার নির্ধারণ করবে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে এই অধিকার নির্ধারণটা হবে সেই আদালতের ক্ষেত্রে চূড়ান্ত, যে আদালত এটা নির্ধারণ করছে সেই আদালতের ক্ষেত্রে এটা হবে চূড়ান্ত নির্ধারণ, ফাইনাল। এই বিষয়ে আর ওই আদালত কিছু বলতে পারবে না, কিছু করতে পারবে না, মানে তার এই সিদ্ধান্তটা সে পরিবর্তন করতে পারবে না। আচ্ছা, এটা গেল। আমরা যদি ডিগ্রির সংজ্ঞা আরো খেয়াল করি, ওখানে যদি আরো খেয়াল করি, ওখানে কিন্তু দেওয়া আছে যে দেওয়ানি কার্যবিধির অধীনে, এটা তো হলো কিছু নির্দিষ্ট আদেশ এবং সিদ্ধান্ত, ওখানে যে সংজ্ঞা দেওয়া আছে ডিগ্রির, সেটা পুরোপুরি শর্ত পূরণ না করলেও সেগুলো কিন্তু আবার ডিগ্রি বলে বিবেচিত হবে। ওখানে ইংরেজি টার্ম ব্যবহার করা হয়েছে ডিমড ডিগ্রি, অর্থাৎ যে বিষয়গুলো বললাম, যে বিষয়গুলো দিয়েছে, দেখেন আপনার 2 এর ওই 2 নাম্বার ধারায়, 2 ধারায় কিছু বিষয় ডিগ্রি বলে গণ্য হবে, ডিমড ডিগ্রি, কিছু বিষয় ডিগ্রি বলে গণ্য হবে। কোন কোন বিষয়? 2টা বিষয় বলছে, 2টা বিষয় বলছে, অর্থাৎ ডিগ্রির যে সংজ্ঞা দেওয়া আছে, এই ডিগ্রির সংজ্ঞা 2টা বিষয়ের ক্ষেত্রে 5টা শর্ত পূরণ না করলেও এগুলোকে ডিগ্রি বলা যাবে। সে 2টা বিষয় কি কি? এক হচ্ছে আর্জি প্রত্যাখ্যান, রিজেকশন অফ প্লেন্ট এর কোনো সিদ্ধান্ত, এবং 144 ধারার যে প্রত্যর্পণ বা রেস্টিটিউশন সম্পর্কে যে কোনো আদালতের সিদ্ধান্ত আছে, এই সিদ্ধান্ত। তাহলে এই 2টা বিষয়ও ডিগ্রি বলে গণ্য হবে। বুঝতে পারছেন আপনারা? জি তাহলে ডিগ্রির সংজ্ঞা আলাদা, আর ডিগ্রি বলে গণ্য হবে এই 2টা জিনিস ডিগ্রি বলে গণ্য হবে। কি কি সেটা? এক হচ্ছে রিজেকশন অফ প্লেন্ট বা আর্জি আর জি প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান জি আর্জি প্রত্যাখ্যান এবং 144 ধারায় বর্ণিত কোনো প্রশ্ন নির্ধারণ। 144 ধারায় কোন প্রশ্ন নির্ধারণ বলতে 144 ধারায় বলা আছে রেস্টিটিউশন বা প্রত্যর্পণ, সম্পত্তি প্রত্যর্পণ। জি
এই 144 ধারার অধীনে কোনো প্রশ্ন যদি করে এই বিষয়ে যদি সরকারের কোনো সিদ্ধান্ত সেটা, এবং আর্জি প্রত্যাখ্যান অর্থাৎ আদেশ 7 বিধি 11তে আর্জি প্রত্যাখ্যান বিষয়ে বলা আছে। আদেশ 7 বিধি 11 আপনারা নোট করে রাখেন, পরে এটা নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত। আদেশ 7 বিধি 11 অনুযায়ী কোর্ট যদি কোনো আর্জি রিজেক্ট করে বা প্লেন্ট রিজেক্ট করে, আর্জি প্রত্যাখ্যান করে, আর্জি নাকচ করে, একই কথা। আর্জি নাকচ, আর্জি প্রত্যাখ্যান, আর্জি বাতিল একই কথা, রিজেকশন অফ প্লেন্ট। এই দুটো সিদ্ধান্ত ডিক্রি বলে গণ্য হবে। তাহলে আমরা যদি ওই সাত আদেশ 7 বিধি 11তে দেখি, মোট 4টা কারণে আর্জি প্রত্যাখ্যান হয়। মানে মনে হচ্ছে না যে আর্জি প্রত্যাখ্যানের কারণ বলা হয়, আর্জি প্রত্যাখ্যানের বিষয়ে যদি কোনো আদালতের সিদ্ধান্ত থাকে তাহলে সেটাও ডিক্রি বলে গণ্য হবে। মোট ওখানে 4টা কারণ বলা আছে। এখন বলে দেই সংক্ষেপে, যেহেতু আসছে বলে ফেলি, বলে এগিয়ে যাই। সেই 4টা কারণ কি কি? 1 নাম্বার কারণ হচ্ছে যদি, আচ্ছা আরজি জিনিসটা কি? আরজি হচ্ছে যেটার মাধ্যমে দেওয়ানি মোকদ্দমার সূচনা হয়, অর্থাৎ এটা একটা লিখিত কাগজ। এতে কি কি থাকে এগুলো আমরা পরে আলোচনা করব, কিন্তু আপনারা জেনে রাখেন আরজি দাখিলের মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা শুরু হয়। বুঝতে পারছেন আপনারা? জি স্যার, এবং ডিক্রির মাধ্যমে তো শেষ হয়। তাহলে আরজি, এই যে যার মাধ্যমে দেওয়ানি মোকদ্দমার সূচনা হয়, এই আরজি 4টা কারণে প্রত্যাখ্যান হতে পারে, নাকচ হতে পারে। একটা কারণ হচ্ছে যদি আরজিতে আপনার কোনো মামলার কারণ উল্লেখ না থাকে, মানে নালিশের কারণ, কজ অফ অ্যাকশন, যে মামলাটা কেন করা হলো, মামলার উদ্ভব হলো কেন, এটা যদি উল্লেখ না থাকে, যদি এটা স্পষ্ট না থাকে, তাহলে সে কারণে আরজি প্রত্যাখ্যান হতে পারে। তাহলে এক হচ্ছে কজ অফ অ্যাকশন বা মামলার কারণ, নালিশের কারণ যদি আরজিতে স্পষ্টভাবে বর্ণিত না থাকে। 2 হচ্ছে যে এই আরজির তে আরজির মাধ্যমে যে মোকদ্দমাটা দায়ের করা হয়েছে সেটা তামাদি দ্বারা বাড়িত, অর্থাৎ যে নির্ধারিত সময়ের মধ্যে মামলা করার কথা বলা হয়েছিল সে সময় চলে গেছে, অতিক্রান্ত হয়ে গেছে। যেমন খাস দখলের মামলার জন্য উচ্ছেদ হওয়ার থেকে 6 মাসের মধ্যে মামলা করতে হয়। যদি দেখা গেল সে মামলা ফাইল করতেছে, অলরেডি 6 মাস চলে গেছে, মানে তামাদি হয়ে গেছে, সেক্ষেত্রেও আরজি প্রত্যাখ্যান হতে পারে। যদি 6 মাসের মধ্যে খাস দখলের মামলা সে আনতে চায় তাহলে তার 6 মাসের তাহলে অ্যাকসেপ্ট হবে, নাহলে 6 মাসের পরে যদি মামলা নিয়ে আসে তাহলে তার আরজিটা প্রত্যাখ্যান হয়ে যাবে। আচ্ছা, 2 কারণ। 3 নাম্বার কারণ হলো যে মামলার যে মূল্যমান, আমরা জানি দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রত্যেক মামলার একটা মূল্যমান নির্ধারণ করতে হয়, ভ্যালুয়েশন, সুট ভ্যালুয়েশন। এটা যদি অপর্যাপ্ত হয় এবং কোর্ট যদি ভ্যালুয়েশন সঠিক করার জন্য সময় দেয় এবং সময়ের মধ্যে যদি ভ্যালুয়েশন ঠিক করা না হয় তাহলে কিন্তু আরজি প্রত্যাখ্যান হয়ে যাবে। যেমন মনে করেন যে 20 একর জমি নিয়ে মামলা, মূল্যমান দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা। এটা কি মূল্যমান হচ্ছে খুবই কম। তো কোর্ট সময় দিবে যে আপনার এই মূল্যমানটা ঠিক করেন। যদি মূল্যমান ঠিক করা না হয় তখন কি হবে, কোর্ট যদি চায় সে আর্জিটা প্রত্যাখ্যান করে দিবে। আচ্ছা, এরপর 4 নাম্বার কারণ হচ্ছে যে অপর্যাপ্ত কোর্ট ফি, যতটুকু কোর্ট ফি দেওয়া দরকার সে পরিমাণ কোর্ট ফি দেওয়া হয়নি, অপর্যাপ্ত। সেজন্য কোর্ট সময় দিবে, সময় দিবে কোর্ট ফি ঠিক করার জন্য, পর্যাপ্ত কোর্ট ফি দাখিলের জন্য। যদি সে সময়ের মধ্যে কোর্ট ফি দাখিল না করা হয়, পর্যাপ্ত কোর্ট ফি দাখিল না করা হয়, সেক্ষেত্রেও কোর্ট আরজি প্রত্যাখ্যান করে দিতে পারে। তাহলে 4টা কারণে কোর্ট আরজি প্রত্যাখ্যান হতে পারে এবং আরজি প্রত্যাখ্যানের কোনো সিদ্ধান্ত ডিক্রি বলে গণ্য হবে। এরপরে আরেকটা কোন অংশ ডিগ্রি বলে গণ্য হবে, সেটা হলো প্রত্যর্পণ বা রেস্টিটিউশন। এটা বলা আছে আপনাদের 144 নম্বর ধারায় সিপিসির। এটার মূল কথা হলো
যে কোনো জিনিস তার প্রকৃত মালিককে ফেরত দেওয়াই হলো প্রত্যর্পণ বা রেস্টিটিউশন। কোনো জিনিস তার মালিককে, তার প্রকৃত মালিককে ফেরত প্রদান করাই হলো প্রত্যর্পণ বা রেস্টিটিউশন। প্রত্যর্পণের মূল কথা হলো, রেস্টিটিউশনের 144 ধারার মূল কথা হলো, কোনো ডিগ্রি সংশোধনের সময় বা বাতিল হয়েছে বা ভুল ডিগ্রি থেকে, কোনো ডিগ্রি সংশোধনের ফলে বা বাতিলের ফলে বা ভুল ডিগ্রি থেকে মোকদ্দমার কোনো পক্ষ যদি লাভ করে থাকে, সে পক্ষ অপর পক্ষকে সে সম্পত্তি ফিরিয়ে দিবে। মনে করেন, উদাহরণ দিই, যে মিস্টার এ একটা মামলায় ডিগ্রি পেয়েছে, ডিগ্রি পেয়ে সে খাস দখলের মামলা করেছিল, ডিগ্রি পেয়ে সে যে দখল বুঝে পেয়েছে। আর মিস্টার বি এই মামলার বিবাদী ছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছিল। আচ্ছা, বাদী তো জানেন যে মামলা করে তাকে বাদী বলে, আর যার বিরুদ্ধে মামলা করা হয় তাকে বিবাদী বলে। তো বাদী হলো এ, সে ডিগ্রি পেয়েছে, খাস দখলের দখল পেয়ে গেছে। বি কি করেছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে। আপিলে তার পক্ষে রায় সিদ্ধান্ত আসছে। এখন যেহেতু অলরেডি ওই ডিগ্রির ফলে কি হয়েছে, ওই এ যে ওই মামলার আগের যে বাদী ছিল, সে কি করেছে, সে তার দখল লাভ করেছে। এখন 144 ধারা বলছে যে যেহেতু এখন তার ডিগ্রিটা বাতিল হয়ে গেছে, এখন আর তার ডিগ্রি নাই, বহাল নাই, এই জন্য মিস্টার এ কি করবে, মিস্টার বি কে, যেহেতু তার ডিগ্রি আপিল আদালতে সে ডিগ্রি পেয়েছে, মিস্টার বি পেয়েছে, তখন মিস্টার এ মিস্টার বি কে সেই জমিটা ফিরিয়ে দিবে। সেই জমিটা তার কাছে কি করবে, ফিরিয়ে দিবে, অর্থাৎ প্রত্যর্পণ করবে, তার প্রতি অর্পণ করবে, তার কাছে ফিরিয়ে দিবে। তাহলে আদালতের ডিগ্রি জারিতে যে সম্পত্তির দখল নেওয়া হয়, সে যে দখল পেয়েছিল, তার ডিগ্রি যেহেতু বাতিল হয়ে গেছে আপিল আদালতে, তাহলে সেই সম্পত্তির দখল তাকে বুঝিয়ে দিতে হবে যে ব্যক্তির কাছ থেকে সে এই সম্পত্তিটা পেয়েছিল। তাহলে কোর্টের এরকম সিদ্ধান্ত, অর্থাৎ রেস্টিটিউশনের বা সম্পত্তি ফিরিয়ে দেওয়ার এরকম সিদ্ধান্ত ডিগ্রি বলে গণ্য হবে। আর একটা অংশ বলে আজকে ক্লাস শেষ করব। এখানে যেমন দুইটা বিষয় ডিগ্রি বলে গণ্য হবে, ওখানে আরো দুইটা বিষয় আছে যেটা ডিগ্রি বলে গণ্য হবে না, এমন দুটা বিষয়ও আছে। তাহলে আমরা দেখলাম যে দুইটা বিষয় ডিগ্রি বলে গণ্য হবে, আর দুইটা বিষয় এমন আছে যেটা ডিগ্রি বলে গণ্য হবে না। সেটা কি? যে কোনো অ্যাপিলেবল অর্ডার, অর্থাৎ আপিলযোগ্য আদেশ ডিগ্রি বলে গণ্য হবে না। অর্থাৎ যে সকল আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, সে সকল আদেশ ডিগ্রি বলে গণ্য হবে না। এখন বলবেন আপনার আদেশ কি, আবার ডিগ্রি কি, এগুলো আমরা জানতে পারবো, সংজ্ঞার মধ্যে জানতে পারবো। এই বললাম না, এই দুই ধারা হচ্ছে সংজ্ঞার। আপাতত ডিগ্রি যেহেতু পড়াচ্ছি সেটা জেনে রাখেন। তাহলে কি বলছে, কোনগুলো ডিগ্রি হবে না? অ্যাপিলেবল অর্ডার, অর্থাৎ আপিলযোগ্য আদেশ। অনেকগুলো আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, আর বেশিরভাগ আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না। তো বলছে এখানে নির্ধারিত করে বলছে যে অ্যাপিলেবল অর্ডার গুলো ডিগ্রি না, যে সকল অর্ডারের বিরুদ্ধে আপিল করা যায় সে সকল অর্ডার ডিগ্রি না। দুই হচ্ছে ডিসমিস ফর ডিফল্ট, অর্থাৎ কোনো ব্যর্থতার কারণে যদি কোনো খারিজ আদেশ হয়, কোনো ব্যর্থতা, অর্থাৎ কোর্ট কোনো কিছু করতে বলেছিল, কোনো কাজ করতে বলছিল, সে কাজটা করা হয়নি, সে পদক্ষেপটা নেওয়া হয়নি, তদবির নেওয়া হয়নি, সেই এই যে সেই যে ব্যর্থ হলো, এই ব্যর্থতার ফলে তার মামলা কি হয়ে যাবে, খারিজ হয়ে গেছে। এই খারিজও তো একটা আদেশ, কোর্টের আদেশ যে মামলাটা খারিজ করা হলো, এই আদেশটাও ডিগ্রি বলে গণ্য হবে না। তাহলে কোনো কিছু করার ব্যর্থতার ফলে যে আদেশ, খারিজ আদেশ সেটা, এবং কোনো আপিলযোগ্য আদেশ সেটা, এই দুইটা আদেশ, এই দুইটা ডিগ্রি বলে গণ্য হবে না। তাহলে নির্দিষ্ট করে দিছে যে আপিলযোগ্য আদেশ এবং কোনো কিছু করার ব্যর্থতার ফলে যে খারিজ আদেশ, এই দুইটা ডিগ্রি বলে গণ্য হবে না।
ব্যর্থ স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। স্যার যেটা ব্যর্থতা অথবা অনুপস্থিতি যা জন্য যেটা আদেশ হবে সেটা কতদিনের মধ্যে আমার আপিলটা করতে হবে? এটা তো এটা তো আপিল করা যাবে, আপিল করার বিষয় বলেনি যে আপিল করতে পারবে। এখানে শুধু বলছে যে জি স্যার। এই জিনিসটা বিক্রি হবে না। কিন্তু আপিল যোগ্য। আপিল যোগ্য, আপিল যোগ্য তো ওটা তো একে প্রথমে বলছে। এখন ওটাকে আরো পরের পরের অংশটা আলাদা। ওখানে বলছে কোনো কিছু করার ফলে যদি ব্যর্থ হয় এবং ব্যর্থতার ফলে তার যদি খারিজ হয়, জি খারিজ স্যার। করার আদেশ হয়, এই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। এই আদেশটা ডিক্রি বলে গণ্য হবে না। এখন এই আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? আপিল করতে হবে, না রিভিশন করতে হবে, না নতুন করে মামলা দায়ের করতে হবে? সেটা তো অন্য টপিক, সেটা অন্য আলোচনা। জি এখানে জি। মূল বিষয় হলো যে এটা ডিক্রি হবে কি হবে না। এখানে বলে দিছে যে কোনো কিছু ব্যর্থতার ফলে তার মামলা যদি খারিজ হয় তাহলে সেটা ডিক্রি বলে গণ্য হবে না। হবে না। জি স্যার, ক্লিয়ার স্যার। তারপর আর কারো কোনো প্রশ্ন আছে কি? আজকে আমরা ক্লাস অবশ্যই এখানে আমি শেষ করতে চাচ্ছি। মোটামুটি ডিগ্রি নিয়ে আলোচনা করি। ডিগ্রির আরো কিছু অংশ বাকি আছে, এখনো ডিগ্রি পুরোটাই আলোচনা শেষ হয়নি। কিছু জি অংশ স্যার। বাকি আছে, তা আগামী ক্লাসে শেষ করব। আজকে যা পড়ালাম ওটার উপরে আপনাদের কারো প্রশ্ন আছে কিনা? স্যার আমার একটা বইয়ের বাসায় একটা প্রশ্ন ছিল স্যার, ডিগ্রি নিয়ে। বলেন। স্যার এটা সংজ্ঞার মধ্যে স্যার বইয়েতে এবং আমরা একটা নোটের মধ্যে স্যার পাইলাম এই দুই দ্বারাই আর কি স্যার। তো এখানে এই যে 2-এর 1, 2-এর 2, 2-এর 3, 2-এর 4 এভাবে স্যার প্রায় 20টা 10টা 10-15টা স্যার আছে, পয়েন্ট আছে স্যার, উপধারা। তো এগুলা কি সংজ্ঞার মধ্যে পড়তেছে স্যার ডিগ্রির মধ্যে? এই সবগুলো কিসের মধ্যে পড়ছে বললেন? না স্যার, সংজ্ঞা সংজ্ঞা স্যার অর্থাৎ অর্থাৎ যেটা আপনি ডেফিনিশন বলছিলেন স্যার 2 ধারাই। তো 2-এর হ্যাঁ হ্যাঁ, উপধারা স্যার প্রায় আরো 10টা আছে স্যার উপধারা। দুইয়ের মধ্যে যেগুলো আছে ওগুলো মূলত সংজ্ঞা সংজ্ঞা দেওয়া আছে। দেখেন এটা ডিগ্রির সংজ্ঞা আছে, তারপরে অর্ডারের সংজ্ঞা, জাজমেন্টের সংজ্ঞা পাবেন, মিনস প্রফিট এটার সংজ্ঞা পাবেন, জাজ কাকে বলে ওটার সংজ্ঞা পাবেন। জি ওগুলো স্যার, সংজ্ঞা। অনেকগুলো। 2 নাম্বার ধারা হচ্ছে সংজ্ঞার। জি। হুম, আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কি? মনে হচ্ছে প্রশ্ন নাই। আজকে আমি যা পড়ালাম এটার উপর ভিত্তি করে আপনাদেরকে আগামীকালকে আমি প্রশ্ন দিব। এটা আপনাদের গুগল ফর্মের মাধ্যমে প্রশ্নটা দেওয়া হবে। এই প্রশ্নটা আপনারা সমাধান করবেন। সমাধান করে আগামী তারপর ক্লাসে আমি এটা নিয়ে আলাপ করব। আজকে যা জি স্যার। পড়ালাম এটার উপরে প্রশ্ন দেওয়া হবে আগামীকালকে সকালে। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আজকে ক্লাস শেষ এখানে। জি স্যার, ধন্যবাদ আসসালামু সবাইকে। আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।